ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক দুজন ছাত্রের জন্য একটি করে মৃতদেহ দেওয়া হলো। ছেলেরা সানানো ছুরি আর সন্না হাতে বসে গেল তাদের চিড়ে দেখতে। কেন জানি না সে বছর যথেষ্ট সব পাওয়া গেল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাটে আসে। মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছেন। বঞ্ঝিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বেন। সুতরাং সুনীতিদি প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হলো সেই দিনই রাত্রে ট্রেনে দুই বোন চলে গেলেন মিরাটে। কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে আসবেন। তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের উপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার একটি চোখ আর নেই। তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না, কোনোদিন যাবেও না। সুনীতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতুম। এরপরে সুনীতিদির বা প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না। আগে থেকেই বাড়ি যাব করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বললুম, অজিত তুই বরং আজ বাড়ি যা, তোর শরীর খারাপ, ভালো করে ঘুম দেখে যা। আজ ক্লাসের পর মরাটাকে তৈরি করে রাখবো, একটু আধটু আঁচড়ও বাড়িতে দেবো, তারপর কাল থেকে দুজনে শকুনির মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাশটার ওপর। সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল, আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলুম সব ব্যবচ্ছেদের প্রথম অভিযানের জন্য। বেশ পেট ভরে চা বিস্কিট আর রুটি খেলুম, যেন কোনো উৎসবে যাচ্ছি। তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা বগল দাবা করে চললুম মরার ঘরের দিকে। বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যার খুব দেরি নেই। অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজেদের কাজ সেরে নিয়েছিল। মরার ঘরে কেউই ছিল না, ঘর খালি। শুধু দেখলুম আমাদের মরার টেবিলের কাছেই একজন মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলা। প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রী টাত্রী হবেন, কিন্তু যেরকম ভাবে নিচু হয়ে তিনি এক মনে আমার মরাটাকে পরীক্ষা করছিলেন তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগলো। এমন ভাবে মরাটার মধ্যে দেখবার কি আছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলুম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলুম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং মুখের ছায়া। এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি। হঠাৎ তাই কিছু বলতে পারলাম না। আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন, বললেন, আপনারই লটে বুঝি এইসব করেছে? আমি বললুম, হ্যাঁ, কেন বলুন তো? তিনি বললেন, আপনাকে একটা অনুরোধ করছি, এই মরা কাটবেন না। কোথায় যেন একটা ভুল হয়েছে, একটা ভুল। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই দেহ। কি করে এলো পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ লাশ এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে হাত দেবেন না। এর গায়ে হাত দেবেন না। এই বলেই মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বোধহয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে। যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলুম। তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলুম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে।
প্রথমেই চললুম আমি অজিতকে খবর দিতে। হাতে লাশ পেয়ে এমন ভাবে হাতছাড়া হয়ে যাবে এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলাম তখন জামা কাপড় ভিজে একসা। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন, অজিত এখনো বাড়ি ফেরেনি। অজিত একটু পরেই ফিরল, ভিজতে ভিজতে। তার এই অদূরদর্শিতার জন্য আমার কাছে বকুনি খেল। অজিতের মাও বকলেন। অজিত বলল, বাড়ি এলেই তো বন্দি, তাই আড্ডা টাড্ডা মেরে ফিরলুম। এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়বো আর কি। বিছানায় ঢলে পড়তেই অজিতের তেড়ে জ্বর এলো। আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনাটার উল্লেখ করে বললুম, আবার কতদিনে একটা বেওয়ারিশ লাশ পাওয়া যাবে সেটাই দেখার। অজিত বলল, দুঃখ করিস না, একটু উঁচু টুলের উপর বসে রয়েছে সেই মহিলা। আমাকে ঘরে ঢুকতে দেখে আমি বুঝতে পারলাম আমাকে তিনি দেখে নিয়েছিলেন। মনে হলো আমারই জন্যে যেন অপেক্ষা করছিলেন। আমি তার কাছে যেতেই বললেন, দেখুন দেখুন দেখুন, এ দেখো আপনি কাটতে পারেন, কিন্তু 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 অজিত যেন অজিত যেন। আমি অবাক হয়ে বললুম, আপনি অজিতকে চেনেন নাকি? মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন, একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, অজিতের প্রকৃতি। সে কি? কিসের যেন একটা প্রচন্ড ধাক্কা খেল। সমস্ত দেহ অসাড় হয়ে গেল। বসবার টুলটা শক্ত করে চেপে ধরলুম। দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন। আমি চেঁচিয়ে বললুম, আপনি কে? আপনি কে? মহিলা এক মুহূর্ত আমার দিকে ফিরে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলেন, তারপর দ্রুততর গতিতে দরজা পার হয়ে চলে গেলেন। এইবার আমি চিনলুম, কোনোদিন চাক্ষুষ দেখিনি, কিন্তু অজিতের মাকে তো আমি দেখেছি। সেই কপাল, সেই চোখ, অজিতের মীরাটি